আমরা তো শিল্পপতির ঘরে হয়ে আসিনি যে আমার বাবা শিল্পপতি, আমার ক্রিকেট না খেললেও চলবে, তাহলে আমি ন্যাশনাল টিমে খেলতাম না, এই রোদে কষ্ট করতাম না, চেহারার এত কালো বানাতাম না। কি দরকার ভাই, সারাদিন এত দৌড়াদৌড়ি, এত লোয়া, বাপের টাকা আছে, এসি ছাড়াও ঘুমাও। রোলটা কি অলরাউন্ডার? হ্যাঁ, আমার অনেক সেঞ্চুরি আছে, অনেক সেঞ্চুরি আছে। তো ইংল্যান্ডে যাওয়ার কথা চলতেছে, হয়তো ওখানে চলে যাবে। হারানি কিছু নাই, হারাইছেন তো আরো বহুত আগে। আমি তো নান্নু ভাইকে বলি, ভাই আমি তো সেকেন্ড হাইস্ট উইকেটার, আমার তো কোথায়, উনি বলে কোথায় তুমি সেকেন্ড হাইস্ট উইকেটার, উনি জানিই না। বাট আমার ফ্যামিলি আমাকে কখনো বোঝে নাই। আমি ন্যাশনাল টিম খেলার আগেও, ন্যাশনাল টিম খেলার পরেও তারা আমাকে কখনো বুঝতে চায় না, বোঝেও নাই। কোচ আর ক্যাপ্টেনের কল হলে তাহলে সিলেক্টরের প্রয়োজন নেই, আমি মনে করি। তাহলে সিলেক্টর আপনি কি করবেন? আমি সারা বাংলাদেশেই খেলি, কোন জায়গায় আমার নাম নেই সেটা বলেন। বাট আফসোসের একটা জায়গা আছে যে আমার ফ্যামিলি নিয়ে যে গ্যাঞ্জামটা হইলো, এটা ওনারাই করাইলো। মানে কখনো ফিল করে নাই যে আমার ছেলে ন্যাশনাল টিমের প্লেয়ার। আমরা আগে কিভাবে চলছি না চলছে, এখন এটা আমাদের বুঝা চলা উচিত, বুঝা কথা বলা উচিত। না না, এইগুলো নিয়ে দেখেন, আমার এইগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। আমি তো ঠিকই খেলছি, আমি ঠিকই পারফর্ম করছি। এগুলো শোনেন, লাইফে অনেক কিছুই হতে পারে, আপ অ্যান্ড ডাউন থাকবে। এখন আমাকে বাদ দিয়ে দিছে, আমি যদি মন খারাপ করে ঘরে বসে থাকি, আমি তো আর ক্রিকেট খেলতে পারবো না। ক্রিকেট দিয়ে তো আমার পেট চলে, তাই না? জাতীয় দলের পেসার মোহাম্মদ শহীদের কথা মনে আছে? 2021 সালের পর হঠাৎ নাই হয়ে যান মোহাম্মদ শহীদ, কোথাও তাকে দেখা যায় না। পেশাদার ক্রিকেট থেকে খুব দূরে চলে যান। অথচ শহীদের ক্যারিয়ার এমন হবার কথাই ছিল না। লঙ্গার ভাষণে দারুণ প্রতিভাবান ছিলেন শহীদ। একটানা বল করতে পারতেন, অ্যাকুরেসি বজায় রেখে। 5 টেস্টে 5 উইকেট, প্রথম 3 টেস্টেই দারুণ সাফল্য। তবুও কেন থেমে গেল টেস্ট ক্যারিয়ার? টি-20 খেলেছেন মাত্র একটা, ফার্স্ট ক্লাস 44 ম্যাচ, লিস্টেতে 65 ম্যাচ, ঘরোয়া টি-20তে 48টা ম্যাচ। 2019 সালেও ছিলেন দারুণ ফর্মে প্রিমিয়ারে, কিন্তু ফর্মের তুঙ্গে থাকার পরও ইনজুরি ম্যানেজমেন্ট আর নির্বাচকদের অবহেলায় মোহাম্মদ শহীদ নিভে গেলেন খুব দ্রুত। 2021-এর পর কোথায় ছিলেন জানিয়েছেন সবকিছু কালবেলাকে। জানালেন নিজের জীবনের ভুল, পরিবারের অসহযোগিতা এবং নানাবিধ সমস্যা নিয়ে। এখন দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ শহীদ। 21-এর পরে যে আপনার প্রিমিয়ার লিগে যে টি-20টা হলো, ওটার পরে আর প্রিমিয়ার লিগে 2022-এ কথা হচ্ছিল, বাট আনফর্চুনেটলি কিছু গ্রুপিংয়ের কারণে আমাকে আর নেওয়া হয়নি। সো বাকি সময়গুলো ফ্যামিলির সাথেই দিছি। তারপর হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে যে প্রিমিয়ার লিগ হয় এগুলো খেলছি, খ্যাপটেপ খেলছি। এই তো এইভাবে দিনগুলো পার করতে হয়েছে। আর দেখেন, ঢাকা লিগে যাদের ফেস ভ্যালু আছে, যারা বড় প্লেয়ার, তাদের সাথে জিনিসটা হয় না। আমি তো ধরেন রূপগঞ্জে অনেক বছরই খেলছি বাদল ব্যাট টিমে, তো পারফর্মও করেছি ইনশাল্লাহ। কিন্তু লাস্ট সময়ে এসে তারা এরকম করছে, এটা আমি নিজেও জানি না, বাট এটা করা ঠিক না। আর যেহেতু টেস্টের কথা বললেন, টেস্ট ক্রিকেট আমি যখন খেলছি তখন আমাদের খেলা অনেক কম ছিল। আমরা এখন যে বছরে অনেকগুলো টেস্ট খেলা হয়, অনেকগুলো ওয়ানডে খেলা হয়, আমাদের সময় এত বেশি খেলা হয় নাই। বাট আফসোসের একটা জায়গা আছে যে আমার বাংলাদেশে অনেক কিছু দেওয়ার ছিল, অনেক কিছু আমি দিতে পারতাম, সে ক্যাপাবল আমার ভিতরে ছিল, বাট আমাকে পর্যাপ্ত পরিমাণ সুযোগ দেয়নি এবং আমাকে টেক কেয়ারও করে নাই। অবশ্যই নান্নু ভাই, আমি যখন বিপিএলে খেলতে যাই ঢাকা প্লাটুনের হয়ে চিটাগংয়ে, সেটা তো ক্রিকেট বোর্ডের কোনো খেলা না, ফ্র্যাঞ্চাইজির খেলা। ফ্র্যাঞ্চাইজির খেলার মধ্যে কখনো বিপটেসের ইস্যু আসে না। সে আমার বিপটেসের ইস্যু নিয়ে আমাকে বিপিএল খেলতে দেয়নি। তারপর আমি ফোন করছি, আমার ফোনটা পর্যন্ত ধরে নেই। আমি যখন ইনজুরির পরে, আপনি দেখবেন অনলাইন দেখে দেখবেন যে আমি ইনজুরির পরে আমি সেকেন্ড হাইস্ট উইকেট টেকার, 30টা উইকেট পাইছি প্রিমিয়ার লিগে। তারপরে হচ্ছে আপনার 2019 আমি বেস্ট বোলিং করছি। তখন ওয়ার্ল্ড কাপের একটা অপরচুনিটি ছিল এবং সবাই বলছে, আমার টিমমেট যারা ছিল, যে শহীদ এখন ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করে, ও যে শেপে আছে, যে পারফর্ম করতেছে। বাট আমাকে ওয়ার্ল্ড কাপে না নিত, আমাকে তো এই টিমে পাঠাইতে পারতো, কিংবা আমাকে টাচে রাখতে পারতো। এতটা তো বাজে প্লেয়ার হয়নি, আমি তো প্রুভ করে আসছি। বাট এই জিনিসটা কেন হয়? শুধু আমাদের দেশে হয়, আমি অন্য কোনো দেশে দেখি না এই জিনিসগুলো। আপনার সঙ্গে সরাসরি কখনো কথা হয়েছে? নান্নু ভাইয়ের সাথে অনেকবারই কথা হয়েছে, বাট সে ওরকম কোনো রেসপন্স করেনি। আমরা তো এগুলো রিজার্ভ করি, তাই না? আমরা ধরেন যাই খেলছি, যতটুকু করছি, কিন্তু ভিতরে একটা আফসোস থাকে, যায় আমরা ক্রিকেট প্লেয়ার, আফসোস থাকবে কেন? আমরা দেশের হয়ে খেলছি। আচ্ছা, আমরা টিমে না নিই, আমাদের না ডাকুক, একটা হাই হ্যালো, কী অবস্থা তোর, কেমন আছোস, কী করতেছোস, এগুলো তো অ্যাটলিস্ট বলতে পারে। বাট এটা কখনো বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে কারোর কাছ থেকেই পাইনি। আমার কিছু মনে হয় যারা ইন আছে, যারা আউট আছে, আমার মনে হয় ইনে যারা আছে তারা তো আছেই ভিতরে, যারা বাইরে আছে তাদের খোঁজ খবর নেওয়া উচিত যে কী অবস্থা। তাহলে ক্রিকেট ডেভেলপ হবে। ক্রিকেট তখনই ভালো হবে যখন ম্যানেজমেন্ট ভালো হবে। না না, এইগুলো নিয়ে দেখেন, আমার এইগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। আমি তো ঠিকই খেলছি, আমি ঠিকই পারফর্ম করছি। এগুলো শোনেন, লাইফে অনেক কিছুই হতে পারে, আপ অ্যান্ড ডাউন থাকবেই। এগুলো নিয়ে আমার কোনো হেডেকও নেই, আমার এগুলো নিয়ে কোনো মাথার ভিতরে কোনো চিন্তাও নেই। আমি আমার মতো করে খেলছি। সবারই সমস্যা থাকতেই পারে, সমস্যা লাইফে নিয়ে আমার বাঁচতে হবে।
এখন নতুন সংসারে আসলে কয় সন্তান আছে? হ্যাঁ, এখন আমার একটা মেয়ে আছে, ফাতেমা তুজোহরা। কেমন আছে সে? আর আলহামদুলিল্লাহ, সে অনেক ভালো আছে এবং খুব আমি যেরকম চেয়েছি সেরকম একটা আল্লাহ আমাকে কন্যা সন্তান দিয়েছে। ওর নাম হচ্ছে ছোয়া, ডাক নাম হচ্ছে খাদিজা আক্তার, আর এমনি সবাই ছোয়া ডাকে। ওর বাসায় সবাই খাদিজা ডাকে, আমি ছোয়া ডাকি। ও আমার খারাপ সময় পাশে ছিল, যখন পিক আমার খারাপ সময় ছিল ওই আমার পাশে ছিল। আর ও এখন মানে ক্রিকেটটা বোঝে তো, এডুকেশন পার্সন, শিক্ষিত অনেক, ও বোঝে যে ওরে কীভাবে লিড দিতে হবে, কীভাবে কী করলে ও ভালো থাকবে। তো ওই সময়টা আমার খুব বাজে সময় ছিল, ও যদি পাশে না থাকতো হয়তো বা আমি একটু ব্যাক করে চলে যেতাম, বাট ওর কারণে আমি স্টিল ছিলাম ক্রিকেটে, এখনই আছি। তো এই যে অ্যামেচার ক্রিকেট খেলছেন, ট্যাপ টেনিস খেলেছেন, খ্যাপ খেলেছেন, এই সময়টা আসলে কি উপলব্ধি হয়েছে, মানে কীরকম দেখেছেন ওইখানকার ক্রিকেটটা কেমন? আমি যে কটা ম্যাচে খেলছি আমার মনে হয় এখানে অনেক ডিসিপ্লিন। যারা অ্যামেচারে যারা অফিসিয়াল আছেন, টিম ওনার আছেন, সো ভেরি গুড গাই, ভেরি গুড পার্সোনালিটি ওনাদের, খুবই ভালো। আমাদের কম্পিটিটিভ ক্রিকেট হয় কিনা অবভিয়াসলি অনেক। একটু যদি বলেন আর কি, অ্যামেচার ক্রিকেট সময় কীভাবে এখানে যুক্ত হলেন? এখানে যুক্ত হয়েছে, আমার এক ফ্রেন্ড ছিল বাপ্পি, ও আমাকে বললো যে দোস্ত তুমি যেহেতু সময় কাটাচ্ছ এখন বসে বসে, আমাদের অ্যামেচার ক্রিকেট খেলতে পারো, এখানে অনেক কম্পিটিটিভ, খুবই ভালো, এখানে খেললে মজা পাবা। তো ওইখান থেকে আমার রাজীব ভাইয়ের সাথে ওর একটা ভালো সম্পর্ক ছিল, কেয়ার হাসান, ওনার নাম হচ্ছে কেয়ার হাসান, ওনার টিমে আমার ফার্স্ট খেলা হয়। বাট খুবই ভালো একটা মানুষ এবং খুবই মানে ভালো টিমমেটও বটে। ম্যাচ তো ধরেন বাংলাদেশের ক্যাপ্টেন্সি ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ যখন ছিল, টিমে সবার একসাথে করে রাখতো, সবাইকে বুস্ট আপ করতো। উনি এমন একজন পার্সন, মানে ওনার সাথে থাকলে কারোর মন খারাপ থাকে এটা আমি কখনো দেখিনি। খারাপ খেলুক ভালো খেলুক সবসময় পুশ করতো। রিয়াদ ভাই এটা ঠিক বলছে ওনার কথা রাই। বাট মাশরাফি বলেন, সাকিব বলেন, রিয়াদ ভাই বলেন, মুশি বলেন, এদের মতন টিমমেট পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আমার মনে হয় না এই প্রজন্মে আর কোনো দিন এরকম টিমমেট পাবে। এরা যখন অলরেডি তো সবাই বেরিয়ে গেছে, মুশিক ভাই আছে, আমার মনে হয় উনি যতদিন আছে ওনার থেকে কিছু অ্যাচিভ করা আমি মনে করবো এখন যারা নতুন যারা আছে। আমি একবার ভিডিওতে দেখছিলাম এই কায়েস ভাইয়ের বিষয়টা, না আমার সঙ্গে এরকম এখনো হয়নি। আমি আসতেছি, প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিসের সুযোগ করে দিছে। আমি যখন গ্রামসম্যানদেরকে বলছি যে আমি পাকার পিসটা ইউজ করতে চাই, ওরা দেয়। আসলে এখন পর্যন্ত আমি যে কদিন ধরে করতেছি 2 মাস ধরে কোনো কমপ্লেন আসেনি। সাকিব আল হাসানকে নিয়ে কি বলবেন? আপনি সাকিবকে অনেক পছন্দ করেন, সবসময় তার সঙ্গে মুহূর্তগুলো শেয়ার করেন, আমরা দেখি সামাজিক যোগাযোগের মাধ্যমে। সাকিবকে কতটা মিস করেন এবং সাকিবের অবদান আপনার লাইফে আছে? অবশ্যই, ঢাকা ডায়নামিক্স, তারপর হচ্ছে যখন আমি ন্যাশনাল টিমে খেলি, উনি হচ্ছে অনেক সাপোর্ট করছে আমাকে, অনেক সাপোর্ট করছে। আসলে কি বাইরের থেকে দর্শক বলেন যারা আছে, এরা বাইরের থেকে যেটা দেখে, আমরা ভিতর থেকে যেটা দেখি ওরা বোঝে না যে সাকিব কী জিনিস। মানুষ বলো অনেক রাগী, অনেক ভাব দেয়, ভাই ভাব কার ভিতরে নেই? ও একটা ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার, ওর ভিতরে ভাব থাকবে না কার থাকবে? আর ও এমন একটা মানুষ, ও অনেক হেল্পফুল। আপনি যে কোনো একটা সমস্যা নিয়ে যাবেন, ওর সাথে সাথে এটা সলভ করার চেষ্টা করবে। ভাই এটা দরকার, এটা একটু করতে হবে, ওকে ফাইন আসো। আমি যতবার ওনার কাছে গেছি, যেটাই শেয়ার করছি, কখনো আমাকে ফিরাই দেয় নাই, যে কোনো একটাভাবে আমাকে সলিউশন করে দিচ্ছে। বাট ক্রিকেটেও আমি অনেক হেল্প পেয়েছি ওনার কাছ থেকে। ভুল ছিল, আবার কি শিখলেন ভুল থেকে? কারণ ভুল থেকে তো মানুষ শেখে। হ্যাঁ, অবভিয়াসলি আমার ভুলটা ছিল হচ্ছে সবচেয়ে বড় জিনিস হলো ক্রিকেট খেলতে হলে ফ্যামিলির একটা সাপোর্ট লাগে, একটা চেয়ার আপ লাগে, যেটা আমার ফ্যামিলির থেকে আমি কখনো পাইনি। যখন আমি ক্রিকেট ভালো খেলতেছিলাম তখন হয়তো তারা সাপোর্ট করছে, বাট আমার ফ্যামিলিতে আমি অনেক হার্ডওয়ার্ক করছি, অনেক কষ্ট করছি, তারপরে এখানে আসছি। বাট আমার মনে হয় আমি যেটা জানি, কষ্ট করলে আল্লাহ তা কাউরে ফিরায় না। আর ভুল বলতে জিনিস, ভুল তো একটাই হয়েছে লাইফে, এটা হয়তো না হইলে ক্রিকেটে আমার মনোযোগটা আরও বেশি থাকতো, যতটুকুই হয়েছে এটা হইতো না। দাম্পত্য জীবনে সমস্যাটা তৈরি হয়েছে, উনি যখন মানে আপনার আগের স্ত্রী যখন ছিলেন তখন তো আপনার ওইরকমভাবে ক্যারিয়ার গড়ে ওঠে না, পরবর্তীতে আসলে কি হলো? এটা আমার ফ্যামিলির কারণ হয়েছে। বাট আমার ফ্যামিলি ওরে বেশি পুশ করতো যে তুমি এগুলো করো ওগুলো, মানে ধরেন আমার ফ্যামিলি আমার দিক থেকে পজিটিভ ছিল না কখনই, যে না আমি যা ওকে শিখাই দিব, ক্রিকেট বোর্ডে যাও, গিয়ে কমপ্লেন করো, দিন শেষে আমার সন্তান, ও টাকা কামালে আমরাই খাবো,
আমাদেরই তো ও পালে। এখন যদি ও এরকম করে, ওর ক্রিকেটের প্রবলেম হতে পারে, ওর মানসিক প্রবলেম। এটা আমার ফ্যামিলির থেকেই, আমার খালা বলেন, মা বলেন, বাবা বলেন, এরাই এগুলো করছে। হ্যাঁ, ফ্যামিলি জোর করেছে। আবার আমার কোনো মতামত ছিল না, আমার কোনো ইচ্ছাও ছিল না কখনই। আমার ক্যারিয়ার আমি গড়ব। হ্যাঁ, আমার ক্যারিয়ার আমি চিন্তা করছি যে আমার একটা ভালো ক্যারিয়ার হবে, আমি নিজে গোছগাছ করবো, একটা গোছানো একটা ফ্যামিলি করবো, তারপরে দেন একটা ডিসিশন নিব। বিয়েটা তো হ্যাঁ আল্লাহ এটাকে একটা ফরজ করছে, বিয়ে করতেই হবে, যদি কপালে থাকে করতে হবে, বাট একটু সময় নিয়ে করা উচিত ছিল। আমি যে মোমেন্টটা করছি খুবই বাজে সময় ছিল আমার, খুবই বাজে সময় কাটাইছি আমি। বিয়েটা তখন করা উচিত হয় না। আর আমার ফ্যামিলিকে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, বাট তারা মানে নেই। না, এর কষ্ট নাই, জিনিসটা তো ওগুলো নিয়েই তো ঝামেলাটা হয়েছে, তাই না? ঝামেলা তো ওই জায়গায়। আপনি বুঝতে হবে যে আমি একটা নাম মনে আছে, একটা নাম মনে নেই, কেন নেই? ঝামেলা তো ওই জায়গায়। সবাই মনে করে আমরা অপরাধ করি, দোষ আমাদেরই, আর কারোর দোষ নাই। আগে জানতে হবে, বুঝতে হবে যে এক হাতে তালি ভাজে না। আর এই বিষয় নিয়ে কথাই বলতে চাই না, 5-5 যেটা চলে গেছে এটা নিয়ে আমি কথা বলতে চাই না। না না না, ওইটা নিয়ে আমার ক্যারিয়ারে কোনো এফেক্টই হয়নি। মানুষ বলে যে ওইটার জন্য হয়েছে, এটা একেবারেই ভুল। আপনি টেস্টে খুব দারুণ বল করতেন, আপনার অভিষেক বলেন যে ওইদিকে পাকিস্তান, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা এই টিমগুলোর সাথে আপনি খেলেছেন। তো একজন বোলার যখন এরকম শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে ভালো করে, তো মানে 3 টেস্টে মানে 5 উইকেট ছিল, খুব সম্ভবত হতে পারতো, বাট এটা ক্রিকেট বোর্ডে যারা বড় করতে আছে, যারা সিলেক্টর আছে, তাদেরকে জিজ্ঞেস করা উচিত যে শহীদ কেন আর টেস্ট খেলতে পারলো না, আমাকে কেন নেওয়া হলো না। এরকম না যে আমি ইনজুরি পড়ার ব্যাক করতে পারি না, আমি খুব আলহামদুলিল্লাহ খুবই ভালো ব্যাক করছি, খুবই ভালো পারফর্ম করছি। আপনারা নেট গেটে দেখেন ওনার আমি যখন 2019 সালে আমি সেকেন্ড হাইস্ট উইকেট টেকার, 32টা উইকেট পাই। আমি তো নান্নু ভাইকে বলি, ভাই আমি তো সেকেন্ড হাইস্ট উইকেট টেকার, আমার তো কোথায়? উনি বলে কোথায় তুমি সেকেন্ড হাইস্ট উইকেট টেকার? উনি জানিই না। উনি খেলা দেখে কিনা আই ডোন্ট নো, আমি জানি না। আমি বললাম যে আমি সেকেন্ড হাইস্ট উইকেট টেকার, ভাই আমাকে কোথাও রাখো। তুই কোথায় সেকেন্ড হাইস্ট উইকেট টেকার হইছিস? কেন আমি প্রিমিয়ার লিগে সেকেন্ড হাইস্ট উইকেট টেকার, আর কথাই বলে না। আমাকে এরিয়াতে চলে গেল। সবাই জানে, কম বেশি সবাই জানে, সবার সাথে আমি শেয়ার করছি। ওনারা বলছে কিছু বলার নেই, এটাই আমাদের দেশ। ওনারা যদি যারা বাইরে বেরিয়েছে তাদের নিয়ে যদি একটা কাজ করতো, কিংবা কোনো একটা ক্যাম্পে তাদেরকে টাচে রাখতো, আমার মনে হয় যে ক্রিকেটে এখন আমরা প্লেয়ার খুঁজতে সমস্যা হয়, এর পাই না, এর ব্যাকআপ পাই না, আমরা একজনের ব্যাকআপ ধরেন, সাধারণত আপনি তাসকিনের ব্যাকআপ নেই, বাংলাদেশে তাসকিনের ব্যাকআপ আছে, ব্যাকআপ তৈরি করে নেই। কেন তৈরি করে নেই ভাই? আপনি বলতে পারেন যে তারা 19-20 কি 19-এ যারা আছে তারা কি পারফর্ম করে না? এখন তারা এগুলা নিয়ে যদি আমি বলবো এখনও সুযোগ আছে, এখনও যারা বাইরে বের হয় কিংবা ঢুকে, এদেরকে নিয়ে একটা ক্যাম্পে রাখা, তাকে টাচে রাখা। আমার মনে হয় এটা এখন বর্তমানে করতেছে, যারা বাইরে থাকে তাদের নিয়ে কাজ করে। আমি যেটা আপনার সিরিজে দেখলাম, পাকিস্তান সিরিজে যারা বাইরে ছিল তাদের নিয়ে ক্যাম্প করা হয়েছে, এই জিনিসটা খুবই ভালো। কোচ আর ক্যাপ্টেনের কল হলে তাহলে সিলেক্টরের প্রয়োজন নেই আমি মনে করি। তাহলে সিলেক্টরটা আপনি কী করবেন? সিলেকশনের কাম কি? প্লেয়ার সিলেক্ট করা, তাই না? উনি 15 জন 16 জন দিয়ে দিবে, বাকি মাঠে কে নামবে না নামবে এইটা ক্যাপ্টেন আর কোচ দেখবে। কিন্তু ক্যাপ্টেনের একটা ডিসিশন থাকে, চয়েস থাকে যে আমার ওই প্লেয়ারটা লাগবে, ওইটা লাগবে। কিন্তু আমি জানি না ওটা করে কিনা সিলেক্টরটা। ক্রিকেটে হার্ডওয়ার্ক করতে হয়, যেটা চলে যাবে সেটা না চিন্তা করলে সেটা আর আসবে না। এখন আমাকে বাদ দিয়ে দিছে, আমি যদি মন খারাপ করে ঘরে বসে থাকি, আমি তো আর ক্রিকেট খেলতে পারবো না। ক্রিকেট দিয়ে তো আমার পেট চলে, তাই না? এরকম না আমি বড় বিজনেস করি কিংবা শিল্পপতির পোলা, এরকম না। আমার ক্রিকেট দিয়ে পেট চলে। সো আমার মাঠে থাকতে হবে, এইখানে থাকি আর যেখানে থাকি আমার মাঠে থাকতে হবে, মানে কাজ করতে হবে। আমার যেটা করা দরকার, আমি যেটা করলে আবার ফিরতে পারবো, কিংবা আমি যে কোনো ক্রিকেটকেই খেলতে পারবো, ক্রিকেটে যে কোনো একটা এসে আমি পার্টিসিপেট করতে পারবো, ওরকমভাবে আমার নিজেকে তৈরি করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাইছে। এই তো ক্রিকেট খেললেই তো আইছে, ট্যাপ টেনিস, নারায়ণগঞ্জ লিগ, নানান জায়গায় খ্যাপ খেলা, এগুলোই। আমি তো ফার্স্টেই বললাম যে ক্রিকেট দিয়ে আমাদের পেট চলে। আমরা তো শিল্পপতির ঘরে হয়ে আসি নেই যে আমার বাবা শিল্পপতি, আমার ক্রিকেট না খেললে চলবে, তাহলে আমি ন্যাশনাল টিমে খেলতাম না, এই রোদে কষ্ট করতাম না, চেহারার এত কালো বানাতাম না। কী দরকার ভাই সারাদিন এত দৌড়াদৌড়ি, এত লোয়া? বাপের টাকা আছে, এসি ছাড়াও ঘুমাও, বাট আমাদের ক্রিকেট খেলেই ফ্যামিলি চালাইতে হয়, এবার নিজের পেট চালাইতে হয়। সো ওইটা নিয়ে আমার থাকতে হয়। যখন ম্যাচে ইন্টারন্যাশনাল ম্যাচ বা ঘরোয়া লিগের ম্যাচে আপনি তখন পরিপূর্ণ একজন বোলার, টেনিস আপনার রোলটা কি? অলরাউন্ডার? হ্যাঁ, আমার অনেক সেঞ্চুরি আছে, অনেক সেঞ্চুরি আছে। আমি সারা বাংলাদেশেই খেলছি, কোন জায়গায় আমার নাম নেই সেটা বলেন?
আপনি বলেন, আমরা তো এটা ডেটাবেস আমি সারা বাংলাদেশ সব জায়গায় খেলছি ভাই। আপনি এখন যারা ট্যাপ টেনিস আছে গিয়া আমার নাম বলে যে শহীদকে চিনি কিনা, এক কথাই বলে দিন। তাহলে শহীদ তখন আমি অনেক জোরে বল করতাম, ওপেন করতাম, ওয়ান ডাউন করতাম, ওপেনই বেশি করতাম আমি। টেনিস আর অ্যামেচার ক্রিকেটও কি ওপেন করেন? না, অ্যামেচারে হয়তো 6-7 ব্যাটিং করি। আর টেনিস ওপেন? ট্যাপ টেনিস হচ্ছে আপনার খুব মজার জিনিস। খেলতে যাওয়া, ধরেন ন্যাশনাল টিম খেলার আগে যেই শহীদ ছিলাম, ন্যাশনাল টিমের খেলার পরে তো এটা স্বাভাবিক, এক জায়গায় গেলে সবাই ছবি তুলতে চায়, করতে চায়। কিন্তু ন্যাশনাল টিমে খেলার পরে আমার অনুভূতি অনেক ভালো, কেন আমি যখন যাই আমার টিমমেটরা আমার সাথে আনইজি ফিল করে, কিন্তু আমি ঢাকা নিই যে না, আমি ন্যাশনাল টিম খেলার আগে তো তুমি আমার টিমমেট ছিলা, তো সো এত আনইজি ফিল করো কেন, আমার সাথেই বসো, আমার সাথেই চলো। ট্যাপ টেনিসের একটা মজার জিনিস হচ্ছে, আমি নরসিংদী খেলতে গেছিলাম একটা ফাইনাল ম্যাচে, নরসিংদী কলেজ মাঠে। মানে এত পরিমাণ মেয়ে ছিল, পুরা কলেজ সারাই বন্ধ করে দিচ্ছে যে মোহাম্মদ শহীদ আসছে, চলো আমরা খেলা দেখবো। ওই জায়গাটাতে আমার খুব ভালো লাগছিল। এত পরিমাণ মজা পেয়েছি, এত পরিমাণ রেসপেক্ট পাইছি, মানে চিন্তা করার বাইরে। আসলে আমি তখন চিন্তা করছি যে আমি যদি অনেক কোটি টাকাও দিতাম কলেজটা বন্ধ করতো না, বাট আমি এজ এ ন্যাশনাল প্লেয়ার আমি আসছি, এটা শুনে তারা কলেজ বন্ধ করে আমার খেলা দেখতেছি। এরা এত পছন্দ করার কারণ কি হচ্ছে? আমি জানি না, বাট অনেক ওরা অনেক ভালো, নরসিংদীর মেয়েরা অনেক ভালো, বাট যখন খেলা দেখতে আসছে খুবই ভালোই করছে। আমি ছবি টবি তুলছে, কিন্তু আমার কাছে খুব অবাক লাগছে যে কলেজ বন্ধ করে আমার খেলা দেখছে, এটা আমার খুবই ভালো লাগছে। কষ্ট হচ্ছে বললেই কি আর এটা আর আসবে না, বাট আমার ফ্যামিলি আমাকে কখনো বোঝে নেই। আমি ন্যাশনাল টিম খেলার আগেও, ন্যাশনাল টিম খেলার পরেও তারা আমাকে কখনো বুঝতে চায় না, বোঝেও নেই। আমি ওনাদের অনেক করছি, অনেক কিছু ওনাদের জন্য ত্যাগ স্বীকার করছি, কিন্তু ওনারা জায়গায় আমার বদনাম করতো। আমার ফ্যামিলি নিয়ে যে গ্যাঞ্জামটা হইলো, এটা ওনারাই করাইলো। মানে কখনো ফিল করে নাই যে আমার ছেলে ন্যাশনাল টিমের প্লেয়ার, আমরা আগে কীভাবে চলছি না চলছি এখন এটা আমাদের বোঝা চলা উচিত, বোঝা কথা বলা উচিত। যে আমার ছেলে ন্যাশনাল প্লেয়ার, ও একটা জায়গায় খেলে, ও 10 জনের সাথে চলে, দেশকে প্রেজেন্ট করে, বাট এই জিনিসটা তারা বোঝে নেই। হয়তো আমি পারি নেই, এটা আমার ব্যর্থতা। আমি হয়তো তাদেরকে ওইভাবে মানে কথা বলে বুঝাইতে পারি না, এই করতে পারি না, বাট আমি অনেক বলছি, হয়তো আমি ব্যর্থ, আমি পারিনি। একটাই বলবো, আমার জন্য দোয়া করবেন, আর আগে যেভাবে সাপোর্ট করছেন সেই সাপোর্টটাই করবেন। না ওগুলা নিয়ে আর ফিরার আশা নেই। অ্যামেচার ক্রিকেট খেলতে সেটাই খেলবো, হয়তো ইংল্যান্ডে যাওয়ার কথা চলতেছে, হয়তো ওখানে চলে যাবো। হারানো কিছু নাই, হারাইছেন তো আরও বহুত আগেই, এখন তো আর কিছু নেই। নিজের তো কিছু করতে হবে। আমার একটা মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, ওদের ভবিষ্যতে চিন্তা করে তো আমার কিছু করতে হবে। আমার উপর তো ওরা ডিপেন্ডেবল, তাই না? না, পরিবার নিতে পারবো না, হয়তো আমি হয়তো 2-1 বছর পরে পরিবার নিয়ে যাবো। আগে নিজে যাই, খেলি টেলি, তারপরে পজিশন বুঝতে হবে।